নাম্বার অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্ন। আমাদের এই প্রয়োগমূলক প্রশ্নের 3টা ধাপ থাকবে, একটা জ্ঞান, অনুধাবন, এরপরে আসবে হচ্ছে প্রয়োগ। তাহলে এই প্রশ্নে জ্ঞান হচ্ছে উদ্দীপকের এম আমাদের নগ্নবীজি উদ্ভিদ সাইকাসের পুংরেণুপত্র বা মাইক্রো স্পোরোফিলকে নির্দেশ করে। সাধারণত পুংরেণুর আকৃতি হয় ছোট এবং স্ত্রী রেণুর আকৃতি হয় বড়। এই জন্য পুংরেণুকে আমরা বলি মাইক্রোস্পোর, স্ত্রী রেণুকে আমরা বলি মেগাস্পোর। ফিল বলতে বোঝাচ্ছে পাতা, তার মানে যেই পাতা আমাদের পুংরেণু ধারণ করে সেই পাতাটাকে আমরা বলবো মাইক্রোস্পোরোফিল। এখন দেখো এই পাতার ভিতরে এই যে ছোট 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 এগুলো আছে, এগুলাকে বলা হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়া। তার মানে যেই থলের ভেতরে, আনজিয়াম মানে থলে, যে থলের ভেতরে মাইক্রোস্পোরগুলো বিরাজমান তাদেরকে বলে মাইক্রোস্পোরাঞ্জিয়াম এক বচনে, বহু বচনে মাইক্রোস্পোরাঞ্জিয়া। এই মাইক্রোস্পোরাঞ্জিয়ার ভেতরে যে আমাদের স্পোর মাতৃকোষ থাকে, মা মানেই এক্সট্রা ভালোবাসা, মা মানেই এক্সট্রা কেয়ার, যেখানে মাতৃকোষ পাবা সেটাই কি হবে, ডিপ্লয়েড নাকি হ্যাপ্লয়েড? অবশ্যই ডিপ্লয়েড। ও মায়োসিস প্রক্রিয়ায় তৈরি করে 4টা পুংরেণু অথবা তোমার হচ্ছে শুক্রাণু। বুঝা গেছে? এবং এই যে মাইক্রোস্পোরাঞ্জিয়াম এরা করে কি গুচ্ছ বা ক্লাস্টার হয়ে থাকে, দেখো এই যে গুচ্ছ হয়ে আছে, এই গুচ্ছগুলোকে আমরা বলে থাকি সোরাস এক বচনে, বহু বচনে সোরাই। তাহলে তোমাকে লিখতে হবে যে উদ্দীপকের এম যে উদ্ভিদ গোষ্ঠী প্রতিনিধিত্ব করে তা হলো নগ্নবীজি বা সাইকাস উদ্ভিদ, এবং এম হলো সাইকাস উদ্ভিদের পুংরেণুপত্র তথা মাইক্রোস্পোরোফিল। সুতরাং আমাদেরকে কি লিখতে হবে, নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য লিখতে হবে। তাহলে আমরা জানি নগ্নবীজি উদ্ভিদগুলো সাধারণত কি ছিল, চিরসবুজ, এরপরে তোমার বহু বর্ষজীবী, স্পোরোফাইটিক। স্পোরোফাইটিক মানে হলো ডিপ্লয়েড। ওকে, আমরা মানুষ বলো উদ্ভিদ বলো যারা উচ্চ শ্রেণীর উদ্ভিদ বা প্রাণী, আমরা সবাই কিন্তু ডিপ্লয়েড। তাই বলে কিন্তু আমাদের হ্যাপ্লয়েড দশা নেই এমন কোনো কথা নেই। তার মানে আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময়ই হচ্ছে কি থাকি, স্পোরোফাইট থাকি, মানে ডিপ্লয়েড থাকি। এজন্য আমাদের জীবনচক্রে স্পোরোফাইট দশাটা হচ্ছে প্রধান, আর গ্যামিটোফাইট দশাটা হচ্ছে গৌণ। অর্থাৎ শুধুমাত্র জনন কাজে পার্টিসিপেট করার জন্য আমরা মায়োসিস প্রক্রিয়ায় যখন হ্যাপ্লয়েড শুক্রাণু এবং হ্যাপ্লয়েড ডিম্বাণু তৈরি করি, তখনই কেবলমাত্র আমাদের দেহে গ্যামিটোফাইটিক দশাটা পাওয়া যায়। তার মানে নগ্নবীজি উদ্ভিদও ঠিক সেম, ওদের জীবনচক্রে প্রধান দশা হচ্ছে স্পোরোফাইট আর গৌণ দশা হচ্ছে গ্যামিটোফাইট। এই জন্য এই গ্যামিটোফাইট দশাটা ডিপ্লয়েড দশার উপর ডিপেন্ডেন্ট। তার মানে গ্যামিটোফাইট দশা স্পোরোফাইট দশার উপরে কি হবে, ডিপেন্ডেন্ট হবে। এখন আমরা বলেছিলাম নগ্নবীজি উদ্ভিদ হচ্ছে খুবই গরিবস। গরিবস মানে ওর কোনো গর্ভাশয় নাই, ওর কোনো গর্ভদণ্ড নাই, এবং ওর কোনো গর্ভমুণ্ড নাই। নো গর্ভাশয়, নো গর্ভদণ্ড অ্যান্ড নো গর্ভমুণ্ড। এখন আমরা নিষেকের পরিণতি পড়েছিলাম, সেখানে দেখেছিলাম যে গর্ভাশয় নিষেকের পরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত হয় ফলে, আর গর্ভাশয়ের ভিতরে যে ডিম্বক থাকে সেই ডিম্বকটা রূপান্তরিত হয় বীজে। তাহলে যেহেতু ওদের গর্ভাশয়ই নাই, তাহলে ফল থাকার প্রশ্নই ওঠে না। তাহলে ডিম্বক থেকে যে বীজটা উৎপন্ন হবে সেটা কি নগ্ন অবস্থায় থাকবে, এবং এই ডিম্বকটা কোথায় থাকে, মেগাস্পোরোফিলের কিনারায় থাকে। তার মানে বীজটাও একদম মেগাস্পোরোফিলের কিনারায় উন্মুক্ত অবস্থায় থাকবে, যেখানে শুক্রাণু এসে ডিম্বাণুর সাথে নিষেক করে কি তৈরি করে ফেলবে, তোমার হচ্ছে যে জাইগোট, সেখান থেকে ভ্রূণ তৈরি করে ফেলবে। আমরা আরেকটা ছন্দ মনে রাখতে বলেছিলাম, জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। জাইলেম যেহেতু একটা টিস্যু, ওর 4টা কোষ থাকে, ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার এবং প্যারেনকাইমা। ফ্লোয়েম যেহেতু একটা টিস্যু, ওরও 4টা কোষ থাকে, সিভনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। এদের মধ্যে আমরা জাইলেমের কোনো ভেসেল আর ফ্লোয়েমের কোনো সঙ্গী কোষ পাবো না নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে। তবে ব্যতিক্রমও আছে, নিটাম, ও হলো বড়লোক নগ্নবীজি। ঠিক আছে, এই বড়লোক স্নেটামের মধ্যে নগ্নবীজি হওয়া সত্ত্বেও আমরা ভেসেল পাবো এবং সঙ্গী কোষও পাবো। এছাড়া আমরা একটু পরে এই জিনিসটা আবার দেখব যে একই সাথে একটা শুক্রাণুর সাথে একটা ডিম্বাণুর মিলন এবং আরেকটা শুক্রাণুর সাথে সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলনের মাধ্যমে আমরা 2টা নিষেক একসাথে পাই, যার কারণে শস্যটা কি হয়, ট্রিপ্লয়েড হয়। ওদের দ্বিনিষেক ঘটে না, যার কারণে শস্য হয় হ্যাপ্লয়েড। এটার ব্যতিক্রম ছিল কি, ইফিড্রা, যেখান থেকে শ্বাসকষ্টের ওষুধ ইফিড্রিন তৈরি করা হয়। এই ইফিড্রাতে আমরা দ্বিনিষেক পাই। বুঝা গেছে? আর ওদের একটা আদি বৈশিষ্ট্য ছিল আর্কিগোনিয়াম সৃষ্টি। ওদের স্ত্রী রেণু তৈরির আগে বা ডিম্বাণু তৈরির আগে স্ত্রী রেণু থেকে তোমার হচ্ছে গিয়ে আর্কিগোনিয়াম তৈরি হয়। এই আর্কিগোনিয়াম থেকে পরবর্তীতে আমরা স্ত্রী রেণু বা ডিম্বাণু পাই। তাহলে ওদের এই আদি বৈশিষ্ট্যটা পাওয়া যায়, যেটা আমরা আবৃতবীজী উদ্ভিদে পাই না। ঠিক আছে, তাহলে তোমাকে কিন্তু এই কয়েকটা বৈশিষ্ট্য মাস্ট লিখতেই হবে। তুমি কিছু লিখো বা না লিখো, ওর যে ফল নেই এই জন্য বীজ নগ্ন থাকে, দ্বিনিষেক হয় না, এবং হচ্ছে জাইলেমের ভেসেল, ফ্লোয়েমের সঙ্গী কোষ নাই। এই 3টা পয়েন্ট মাস্ট। তুমি সবই লিখলা কিন্তু এই 3টা পয়েন্ট দিলা না, টিচার কিন্তু রেগে যাবে। টিচার কিন্তু সবার আগে খুঁজবে তুমি মেইন পয়েন্টগুলো টাচ করেছো কিনা। ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, লিফ স্কারও দিতে পারো। ঠিক আছে, লিফ স্কার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, মানে যেখান থেকে পাতা খসে পড়ে ওই জায়গাটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ শ্রাবণ। 25-এর মধ্যে কয়টা এমসিকিউ ভালো, মানে মানে কয়টা এমসিকিউ তে নাম্বার পাওয়া ভালো, হাইয়েস্ট যতটুকু পারো ততটা।
আচ্ছা, ইয়ার ফাইনাল রেজাল্টে কয়টা এমসিকিউ আছে? 25 এর মধ্যে তুমি যদি 20 প্লাস পাও তার মানে তোমার প্রিপারেশন ভালো আছে, ঠিক আছে? সায়েন্টিফিক নাম সবারই মুখস্থ করতে কষ্ট হয়, এগুলো লিখে লিখে পড়তে হবে। একবার দুইবার পড়লে তোমার মনে থাকবে না, কারণ এটা তো ব্রেইন, এটা তো কম্পিউটার না। ব্রেইনে কম্পিউটার বানাইছে এক্সপেরিয়েন্সের মাধ্যমে এবং চেষ্টার মাধ্যমে। সো যেগুলো তোমার মনে থাকে না, সায়েন্টিফিক নেম, সংখ্যাভিত্তিক তথ্য, অনেক অনেক উদাহরণ। যেমন আজকে থেকে আমরা নগ্নবীজি থেকে আবৃতবীজি পড়া শুরু করব। তোমরা আজকে সুন্দর করে একটা খাতা বানাবা, একদম চিকন পৃষ্ঠার। ওই খাতাটার উপরে লিখে রাখবা এক্সাম্পল বুক। তোমরা ফার্স্ট ইয়ারে এই কাজটা করেছো কিনা আমি জানি না, আমি কোষ রসায়ন পড়ানোর সময় সবসময় বলি যে একটা এক্সাম্পল বুক বানাবা, সেখানে একটা চ্যাপ্টারে যতগুলা উদাহরণ আছে সবগুলা উদাহরণ লিখে রাখবা। যেমন কোষ রসায়নের এক্সাম্পল বুকটা হবে, প্রথম পেজে তুমি বড় করে লিখবা সুন্দর করে, অন্য কালি দিয়ে হলো কার্বোহাইড্রেট, এরপরে তুমি আরেকটা কালি দিয়ে লিখবা হচ্ছে তোমার হলো মনোস্যাকারাইড, এরপরে কালো কালি দিয়ে ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস দিয়ে শুধুমাত্র নামগুলা লিখবা। এরপরে ডাইস্যাকারাইড দিয়ে উদাহরণ, ট্রাইস্যাকারাইড দিয়ে উদাহরণ, টেট্রাস্যাকারাইড দিয়ে উদাহরণ, পেন্টাস্যাকারাইড দিয়ে উদাহরণ, এরপরে হলো পলিস্যাকারাইড দিয়ে উদাহরণ, শেষ কার্বোহাইড্রেট। পরের পেজে তুমি লিখলা বড় করে প্রোটিন, সরল প্রোটিনের যে 7টা ক্লাসিফিকেশন, জাস্ট নাম লিখে ফেলবা, পাশে উদাহরণগুলো লিখবা। যুগ্ম প্রোটিন, উদ্ভূত প্রোটিনের নাম লিখবা। এরপরের পেজে লিপিড। এরকম করে শুধুমাত্র উদাহরণগুলো লিখে লিখে তোমার কাজ থাকবে এরপর থেকে যতদিন তুমি বোটানি পড়বা, এই এক্সাম্পল বুকটাতে একবার চোখ বুলায় তারপরে বোটানির অন্যান্য চ্যাপ্টার পড়া শুরু করবা। দেখবা একদিন দুই দিন করতে করতে তুমি যখন মানে 4-5 মাসে বেশ কয়েকবার স্পেস রিভিশন দেখে দিয়ে ফেলবা, তোমার এই উদাহরণগুলো মাথা থেকে আর মুছবেই না, আপু কথা দিলাম। এটা একবার অ্যাপ্লাই করে দেখো। ওই এক্সাম্পল বুকের মধ্যে যে যে অধ্যায়তে অনেক বেশি এক্সাম্পল থাকে, সাপোজ আমাদের কোষ রসায়ন, অণুজীব, শৈবাল, ছত্রাক, এরপরে আজকে আমরা পড়বো আবৃতবীজী উদ্ভিদ, এগুলোতে প্রচুর উদাহরণ আছে। এই প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য এক্সাম্পল বুক বানাবা, একটা 50 পেজের খাতা নিলেই মোর দেন এনাফ। বা অনেকের কাছে বিভিন্ন রকম ওষুধ কোম্পানির প্যাড থাকে, ওইখানে সুন্দর করে একটা মলাট দিবা, দিয়ে এটে দেবা, যাতে করে তোমার খাতাটা হাতে নিলেই ভালো লাগে। মানে এই জিনিসটা আমি অ্যাপ্লাই করি, আমার পড়তে বসার আগে আমি আমার পড়ার টেবিলটাকে সুন্দর করে গুছাই, অনেকগুলা কালি এবং হাইলাইটার নামায় রাখি। তারপর এখন হচ্ছে ফেসবুকে বিভিন্ন পেজে দেখবা নতুন নতুন থিম দিয়ে, টেমপ্লেট দিয়ে নিজের মতো করে কাস্টমাইজ করে খাতা অর্ডার করা যায়, স্পাইরাল খাতা মোটা মোটা, ওখানে কার্টেজ পেপার দেওয়া থাকে হলুদ কালার, ওই পেজগুলোতে দেখতে আমার খুবই ভালো লাগে। আমি করি কি, এখন এরকম কার্টেজ পেপার দিয়ে খাতাগুলো অর্ডার করি, ওই খাতাগুলোর মধ্যে সুন্দর করে আমি নোট করি, আমার পড়তেও ভালো লাগে, মানে পড়ার টেবিলে বসলে আমার একটা ভালো লাগা কাজ করে। এই জন্য তুমি যে জায়গাটাতে সবসময় থাকবা, যে জিনিস তোমার সবসময় করা লাগবে, ওই জিনিসটাকে তুমি একটু ফ্যান্সি করো, যাতে করে তোমার সেখানে সময় মানে পাস করতে ভালো লাগে। বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পয়সিয়া ম্যালভেসিয়াতে অনেকগুলো সায়েন্টিফিক নেম, এগুলো কি করতে হবে, এগুলো হচ্ছে কি তোমার হলো কি বারবার রিভিশন করতে হবে, বুঝছো? পড়ার আগে হাল ছেড়ে দিছে না রে জোয়ানা, কোষ রসায়ন থেকে তোমার হচ্ছে অ্যাডমিশনের প্রশ্ন আসে, এটাতে তোমার হাল ছাড়া যাবে না। বুঝে গেছে? আর এখন থেকে যদি মেডিকেলের অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাও, অবশ্যই একটা চ্যাপ্টার পড়ার সাথে সাথে ওই চ্যাপ্টার থেকে বিগত বছরে মেডিকেলে কি কি প্রশ্ন এসেছে সেগুলো সলভ করে ফেলবা। শুধুমাত্র বায়োলজির জন্য না, ফিজিক্স, কেমিস্ট্রি, যে কোনো চ্যাপ্টারই একটা চ্যাপ্টার শেষ করলা, সেখান থেকে বিগত বছরে মেডিকেলে কি প্রশ্নগুলো এসেছে ওইগুলা দেখবা। তাহলে তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে যে না আমি তো পারি, সহজ প্রশ্নই তো আসে। তোমাদের প্যারালাল টেস্টে সব প্রশ্ন দেওয়া আছে। আর যদি চাও একটু একটু করে জিকে আগায় রাখতে পারো, সেই ক্ষেত্রে একটা বিসিএস এর প্রশ্ন ব্যাংক কিনে 10 থেকে 50 পর্যন্ত যত বাংলাদেশের জিকে আসছে, আন্তর্জাতিক পড়ো না, এত ভাস্ট আন্তর্জাতিক তোমাদের মেডিকেলের জন্য লাগে না। জাস্ট বাংলাদেশ পার্টটা প্রতিদিন 10টা করে দেখে রাখতে পারো, তাহলে হয়তো জিকেতে একটু আগায় যাবে। বাট তোমাদের যে মানে হার্ড এন্ড ফাস্ট শিডিউল, এর মধ্যে আসলে জিকে পড়ার শিডিউল বের করাটা খুবই কঠিন। অনেকে আছে শখে জেনারেল নলেজ পড়ে, রাস্তায় যাচ্ছে, রাস্তায় জ্যাম পড়ে একটু জেনারেল নলেজ দেখিনি, রাতে ঘুমাতে যাবার আগে 15 মিনিট হয়তো 10টা জেনারেল নলেজ দেখে। যারা এরকম শৌখিন তারা দেখতে পারো, কিন্তু ওটা দেখতে গিয়ে যদি মেইন পড়া হ্যাম্পার হয় তাহলে দরকার নেই, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা চলে আসছি, আমাদের হলো গিয়ে এই এইচডব্লিউ শেষ। আমরা এখন হচ্ছে গিয়ে পরের স্লাইডে যাচ্ছি। তাহলে আবৃতবীজী উদ্ভিদ, বলো তো ক্ষুদ্রতম নগ্নবীজী উদ্ভিদ কোনটা ছিল, দেখি কার কার মনে আছে। একদম ক্ষুদ্রতম নগ্নবীজী উদ্ভিদ কোনটা ছিল? সবচেয়ে ছোট, সবার চেয়ে ছোট নগ্নবীজী উদ্ভিদ, ভেরি গুড নুহা, জেমিয়া, এক্সিলেন্ট, সুমাইয়া, সাইমা, জেমিয়া। আর দেখো যদি বলা হয়ে থাকে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ, তোমাকে পৃথিবীতে বললো বা কিছু উল্লেখ করে দিল না, তখন সেটা হবে ওলফিয়া মাইক্রোস্কোপিয়া। অর্থাৎ তোমাকে যদি পৃথিবীতে বলে বা কিছু উল্লেখ না করে, তখন ক্ষুদ্রতম আবৃতবীজী কি হবে? ওলফিয়া মাইক্রোস্কোপিয়া। আর যদি তোমাকে বলে দেয় বাংলাদেশের ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ, তখন ওলফিয়া অ্যারাইজা, গুড়িপানা। এটা আমরা হচ্ছে অধ্যায় 12-13 ডিটেলস পড়বো জলজ উদ্ভিদের মধ্যে। গুড়িপানা, টোপাপানা, কুতিপানা, খুদিপানা, ঠিক আছে, কচুরিপানা, এগুলো সবই জলজ উদ্ভিদের মধ্যে পড়ে। আর যদি বলা হয় পৃথিবীতে বা সবচেয়ে বৃহৎ আবৃতবীজী, কিছু উল্লেখ না করলে ইউক্যালিপটাস রিগনেন্স। আর যদি বাংলাদেশের মধ্যে বলা হয় গর্জন, তেলসুর, বৈলাম, এগুলো সাধারণত পত্রঝোড়া বা পর্ণমোচী বনাঞ্চল, ওই যে আমাদের শালবন বিহার, গজারি বন, ওই সমস্ত জায়গায় পাওয়া যায়। তার মানে দেখো তোমাকে কিন্তু অনেকভাবে প্রশ্ন করতে পারে, ক্ষুদ্রতম নগ্নবীজী, ক্ষুদ্রতম আবৃতবীজী। ক্ষুদ্রতম যদি বলা হয় আবৃতবীজী ওলফিয়া মাইক্রোস্কোপিয়া, বৃহত্তম আবৃতবীজী ইউক্যালিপটাস। যদি বলে বাংলাদেশের মধ্যে ক্ষুদ্রতম আবৃতবীজী ওলফিয়া অ্যারাইজা, গুড়িপানা। বাংলাদেশের মধ্যে বৃহত্তম আবৃতবীজী তখন কি আসবে, যেহেতু সবার আগে গর্জন দেওয়া আছে, গর্জন, তারপরে তেলসুরার বইলাম দিতে হবে, ঠিক আছে? পুরোটা স্লাইড আমরা এমসিকিউর জন্য খুব ভালো করে পড়বো, এবং এই ছোটখাটো জিনিসগুলোই তোমাদের পরীক্ষায় ভুল হয়ে যায়। পরীক্ষায় এসে বাংলাদেশের ক্ষুদ্রতম তোমরা দিয়ে আসো ওলফিয়া অ্যারাইজা, প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে। মাইক্রোস্কোপিয়া দিয়ে আসো। দেখছো কত ছোট, হাতের আঙ্গুলে নেওয়া যায়, প্রত্যেকটা সিডস এক একটা গাছ, বুঝছো?
তাহলে দেখো আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য আমরা জানি যে আবৃতবীজী উদ্ভিদের ফুলের মোট হলো, আগের বইতে আমরা পড়েছি হলো 5টা অংশ, নগ্নবীজী আবৃতবীজী চ্যাপ্টারে আমরা পড়বো যে একটি আদর্শ ফুলের 4টা অংশ। বৃতি, যার প্রতিটা সদস্যকে বলা হয় বৃত্তাংশ, দলমণ্ডল, যার প্রতিটা সদস্যকে বলা হয় পাপড়ি, পুংস্তবক বা অ্যান্ড্রোসিয়াম, যার প্রতিটা সদস্যকে বলা হয় পুংকেশর বা স্ট্যামেন, স্ত্রীস্তবক বা গাইনোসিয়াম, যার প্রতিটা সদস্যকে বলা হয় কার্পেল বা গর্ভপত্র। তাহলে ওদের এই যে পুংস্তবক, এই পুংস্তবকের মধ্যে আমরা একটা পুংদণ্ড পাবো, স্ট্যামেন পাবো, যেটার ভিতরে পুংদণ্ড আর পরাগধানী পাবো, যেটার ভিতরে তৈরি হবে পরাগ রেণু। আর স্ত্রী কেশরের মধ্যে আমরা একটা গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড পাবো। এই গর্ভাশয়ের ভিতরেই তৈরি হবে ডিম্বাণু। তাহলে ওদের যেহেতু গর্ভাশয় আছে, তো গর্ভাশয় ফলে পরিণত হবে এবং ফলের ভিতরে বীজটা আবৃত অবস্থায় থাকবে। তাহলে অ্যানজিওন মানে একটা পাত্র বা একটা ভেসেল। আমরা কি বলেছি? অ্যানজিওন। অ্যানজিওন মানে হলো একটা পাত্র বা ভেসেল। আর স্পার্মোস মানে হলো সিডস তথা বীজ। তাহলে পাত্রের মধ্যে যদি বীজটা আবৃত অবস্থায় থাকে, আবৃত বীজ দেখছো। আর ভাস্কুলার বান্ডল বলতে আমরা কাদেরকে বুঝি? পরিবহন টিস্যু। যতে জল, যতে জাইলেম, ফতে ফুড, ফতে ফ্লোয়েম। তাহলে মূলের মাধ্যমে খাদ্য আর পানি পাতায় পৌঁছায় হলো জাইলেম, আর পাতার খাবার সারা শরীরে পৌঁছায় ফ্লোয়েম। আমরা ভাস্কুলার বান্ডলের অনেক জিনিস নগ্নবীজিতে পাই নাই, যেমন ভেসেল, সঙ্গী কোষ, এখানে সবকিছুই পাবো। স্ত্রীস্তবকে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড পাবো। যেহেতু গর্ভাশয় আছে, সো বীজের আর কোনো টেনশন নেই, আবৃত অবস্থায় থাকবে, লজ্জা শরম থাকবে, ঠিক আছে। এই যে গর্ভাশয়ের ভিতরে যে ডিম্বকটা থাকবে, পরাগায়নের সময় তখন পরাগ রেণুটা হচ্ছে পতঙ্গ, পাখি, প্রাণী, বাতাস এদের সাহায্যে পরাগায়ন করে গর্ভমুণ্ডে পতিত হয় এবং সেখান থেকে ডিম্বকে পুংগ্যামেটটা মানে অবস্থান করে বা প্রবেশ করে। এদের শুক্রাণুতে কোনো ফ্ল্যাজেলা থাকে না। সিলিয়া এবং ফ্ল্যাজেলা এগুলো আমরা কোথায় পড়েছিলাম? এগুলো হচ্ছে তোমার কোষের কিছু অভিক্ষেপ যা সেন্ট্রিওলের মাধ্যমে তৈরি হয়। এরা কোষঝিল্লি থেকে বের হয় এবং এদেরকে তৈরিতে সাহায্য করে আমাদের সেন্ট্রিওল। হ্যাঁ, সেন্ট্রোজোম পুরো অঙ্গাণুটা, সেন্ট্রিওল হচ্ছে সেন্ট্রোজোমের মধ্যে যে দুটো কনডেন্স মিল্কের ডিব্বা থাকে সেগুলা। তাহলে খেয়াল করো, আমাদের এই ফ্ল্যাজেলাগুলা যেখানেই থাকবে সেটাই কিন্তু ওই কোষটাকে মোবিলিটি দান করবে, অর্থাৎ ফ্ল্যাজেলা থাকলেও সুন্দর মতন নাড়াচাড়া করবে, লড়াচড়া করবে, এখান থেকে সেখানে যাবে। তো আমরা যদি শৈবালের কথা বলি, এটা আমরা অলরেডি ফার্স্ট ইয়ারে পড়ে এসেছি। শৈবালের অযৌন জননের জন্য আমরা ব্যবহার করি হলো জুওস্পোর। জুওস্পোরে ছিল কয়টা করে ফ্ল্যাজেলা? 4টা। কিন্তু যখন যৌন জননে শৈবাল গ্যামেট তৈরি করে, 2টা গ্যামেট যেহেতু মিলিত হয়, এই জন্য ওদের ফ্ল্যাজেলা থাকে 2টা করে। ছত্রাকের জনন কোষে আমরা কোনো ফ্ল্যাজেলা পাই না। ব্রায়োফাইটার ক্ষেত্রে, ব্রায়োফাইটা যখন গ্যামেট তৈরি করবে, সেই গ্যামেটেও ফ্ল্যাজেলা থাকে 2টা করে। আর উদ্ভিদ কুলের মধ্যে বহু ফ্ল্যাজেলাযুক্ত শুক্রাণু পাই আমরা 2টা উদ্ভিদে। একটা হলো টেরিডোফাইটা, আরেকটা হলো নগ্নবীজী। এবং আমরা বলেছিলাম যে উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ শুক্রাণু থাকে সাইকাসের, তাই না? সাইকাস বা গিঙ্কো বিলোবা দুইটারই শুক্রাণু সবচেয়ে বড়, মাল্টিপল ফ্ল্যাজেলা থাকে। অন্যদিক দিয়ে আমরা যদি আবৃতবীজী উদ্ভিদের কথা বলি, আবৃতবীজী উদ্ভিদের শুক্রাণুতে কোনো ফ্ল্যাজেলা থাকে না। তার মানে ওদের শুক্রাণুগুলা কিন্তু নড়াচড়া করতে পারে না। এই জন্যই ওদের পরাগায়নের জন্য পতঙ্গ, পাখি, প্রাণী, বাতাস এটসেট্রা এটসেট্রা লাগে। কারণ ওদের তো কোনো ফ্ল্যাজেলাই নাই, ওরা সাঁতার কেটে কেটে উড়ে উড়ে ঘুরে ঘুরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না। তাহলে বলো তো, মানুষের শুক্রাণুতে কয়টা ফ্ল্যাজেলা থাকে? মানুষের তার পরাগ রেণু নাই না, মানুষের শুক্রাণু আছে। তাহলে মানুষের শুক্রাণুতে একটা ফ্ল্যাজেলাই থাকে, সেটা দিয়ে সে সাঁতার কেটে কেটে ডিম্বাণুর কাছে যায়। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, কনিফার প্ল্যান্টো। ভেরি গুড তানভীর। আচ্ছা, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা দেখি যে এদের শুক্রাণুতে ফ্ল্যাজেলা পাওয়া যাবে। তাহলে চলো আমরা হচ্ছে এই পরিস্ফুটনটা আবার একটু রিক্যাপ করি। তাহলে আমরা জেনেছিলাম এটা যদি আমাদের পুংদণ্ড এবং এটা যদি আমাদের কি হয়, পরাগধানী হয়, তাহলে পরাগধানীর ভেতরে আমাদের মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় হচ্ছে পরাগ রেণু। এই পরাগ রেণু কিন্তু হ্যাপ্লয়েড, তাই না? যে কোনো জনন কোষ, পরাগরেণু, স্ত্রী রেণু, পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট, শুক্রাণু, ডিম্বাণু, স্পার্ম, ওভাম, পুংজনন কোষ, স্ত্রী জনন কোষ, সব কিছু সেম, সবাই হ্যাপ্লয়েড। তাহলে পরাগরেণু যদি হ্যাপ্লয়েড হয়, এই পরাগরেণুর ভেতরে আমরা হ্যাপ্লয়েড কোষটাকেই 2 ভাগে বিভাজিত করে 2টা নিউক্লিয়াস পাই। বড় নিউক্লিয়াসটাকে আমরা বলি টিউব নিউক্লিয়াস বা নালিকা নিউক্লিয়াস, ছোটটাকে আমরা বলি জেনারেটিভ বা জনন নিউক্লিয়াস। দুইটাই কিন্তু হ্যাপ্লয়েড, ঠিক আছে? কারণ এই হ্যাপ্লয়েড পরাগরেণুটাই মাইটোসিস করে 2টা নিউক্লিয়াস তৈরি করতেছে। এই পাশে আমরা যদি আমাদের স্ত্রী জনন কোষটাকে বলতে চাই, তাহলে ওদের কি তৈরি হয়? একটা ভ্রূণথলি। এই ভ্রূণথলিতে আমরা টোটাল 8টা কোষ পাবো। উপরের দিকে হচ্ছে কি তোমার প্রতিপাদ কোষ, মাঝখানে গৌণ নিউক্লিয়াস, এটাই একমাত্র কোষ যেটা কিনা ডিপ্লয়েড। নিচের দিকে ডিম্বাণু যন্ত্র, মাঝখানে ডিম্বাণু, দুই পাশে ডিম্বাণুর বান্ধবী সিনার্জিড বা সাহায্যকারী নিউক্লিয়াস। এই হলো আমাদের ডিম্বক। তাহলে ডিম্বকের চারপাশে এই যে পেট মোটা গর্ভাশয়, সেখান থেকে গর্ভদণ্ড আর হলো গর্ভমুণ্ড। তাহলে একটা হচ্ছে একটা আদর্শ স্ত্রী কেশর। আমাদের এই যে ডিম্বক, এই পুরোটাকে বলছে ডিম্বক। হ্যাঁ, এই যে নিউসেলাস টিস্যু, এই পুরোটা হচ্ছে আমাদের ডিম্বক। ডিম্বক থেকে গর্ভাশয়ের ভেতরে গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। এবার কি হবে, আমাদের এই পরাগ রেণুটা উড়ে উড়ে ঘুরে ঘুরে বিভিন্ন বাহকের মাধ্যমে এই যে তোমার গর্ভমুণ্ডে পতিত হলো। এই প্রক্রিয়াটাকে আমরা বলছি পরাগায়ন।
এখন পতিত হলেই কি নিষেক হয়ে যাবে? না। দেখবা হিন্দুদের সমাজে বিয়ের সময় কিছু কাস্ট মেনটেন করে। ব্রাহ্মণ ব্রাহ্মণকে বিয়ে করবে, ক্ষত্রিয় ক্ষত্রিয়কে বিয়ে করবে, শূদ্র কখনোই ব্রাহ্মণকে বিয়ে করতে পারবে না। এগুলো নিয়ে দেখবো অনেক মুভি আছে। যেমন তোমার ধারাক মুভিটাই যে তোমার কাস্ট এগুলো নিয়ে হয়েছিল, এবং ধারাক মুভিটা কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান মুভির রিমেক। ওখানে দেখাচ্ছিল শেষ পর্যন্ত মারামারি করে মেরেই ফেলছে, হ্যাঁ, কাস্ট ইন্টার কাস্ট বিয়ে করতে গিয়ে। তো এরকম হচ্ছে গিয়ে দেখবা আমাদের সমাজেও কিছু আছে যে ডাক্তার বিয়ে করে, ইঞ্জিনিয়ার বিয়ে করে, বুঝা গেছে? গাছের মধ্যে এসব আছে। কখনো একটা আম গাছের পরাগরেণু হচ্ছে জাম গাছের গর্ভমুণ্ডে এসে পড়বে না, বুঝা গেছে? কারণ ওদের মধ্যে কোনো বিক্রিয়া হয় না। একটা আম গাছের পরাগরেণু যখন আম গাছের গর্ভমুণ্ডে গিয়ে যাবে, পড়বে, তখন দুইটার কোষ ঝিল্লির গ্লাইকোক্যালিক্সের মধ্যে রিসেপ্টর অ্যাট্রাকশন হবে। ও তখন চিনে ফেলবে, বাহ, তুইও তো আম গাছ, আয় বুকে আয়। তখন কি করবে, আমাদের এই পরাগরেণুটা গর্ভমুণ্ড থেকে পানি শোষণ করে ফুলে ফেপে উঠবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় অঙ্কুরোদ্গম, বা ইংলিশে বলা হয় জার্মিনেশন। যখনই আম গাছের পরাগরেণুর কোষ ঝিল্লি আম গাছের গর্ভমুণ্ডের কোষ ঝিল্লির গ্লাইকোক্যালিক্সকে শনাক্ত করতে পারবে। গ্লাইকোক্যালিক্স ওই যে আমরা ফ্লুইড মোজাইক মডেলে পড়েছিলাম, ও তখন গর্ভমুণ্ড থেকে পানি অ্যাবজর্ব করবে, পানি খাবে। পানি খেয়ে এই নালিকা নিউক্লিয়াসটা পুই করে তৈরি করে ফেলবে পরাগ নালিকা বা পোলেন টিউব। আর এই পোলেন টিউবের ভেতর দিয়ে নেমে যাবে কে আমাদের, এই পোলেন টিউবের ভেতর দিয়ে আমাদের নেমে আসবে হচ্ছে জনন নিউক্লিয়াস। এবং এই যে আমাদের জনন নিউক্লিয়াস, এটা তখন মাইটোসিস প্রক্রিয়ায় দুইটা পুংগ্যামিট তথা শুক্রাণু তৈরি করবে। তাহলে আমাদের নালিকা নিউক্লিয়াস থেকে আমরা পেয়ে গেলাম পরাগ নালী, আর জনন নিউক্লিয়াস থেকে আমরা পেয়ে গেলাম দুইটা পুংগ্যামিট তথা শুক্রাণু, এবং এরা প্রত্যেকেই হ্যাপ্লয়েড। এইবার দেখো, আমাদের একটা শুক্রাণু একটা ডিম্বাণুর সাথে মিলিত হলো, তাহলে এখানে আমাদের তো এটা হলো একটা নিষেক, এই নিষেকটাকে আমরা বলি সিনগ্যামি। তাহলে একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু মিলিত হয়ে তৈরি করলো জাইগোট, হুইচ ইজ ডিপ্লয়েড। ঠিক আছে, একটা শুক্রাণু একটা ডিম্বাণুর সাথে মিলিত হয়ে তৈরি করলো জাইগোট, যেটা কিনা ডিপ্লয়েড। আরেকটা শুক্রাণু এই সেকেন্ডারি বা গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হলো। আগে থেকে কিন্তু সেকেন্ডারি নিউক্লিয়াসটা ছিল ডিপ্লয়েড, অর্থাৎ দুইটা নিউক্লিয়াস। এইবার যখন আরেকটা নিউক্লিয়াস চলে আসলো, তিনটা নিউক্লিয়াসের মিলনকে বলে ত্রিমিলন, যার কারণে শস্য হলো ট্রিপ্লয়েড। তাহলে দেখো তো, এট এ টাইম দুইটা ফার্টিলাইজেশন হলো না, একটা শুক্রাণুর সাথে ডিম্বাণুর আর একটা শুক্রাণুর সাথে সেকেন্ডারি নিউক্লিয়াসের। এই যে একই সাথে সিনগ্যামি আর ত্রিমিলন হলো, এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে দ্বিনিষেক। তাহলে দ্বিনিষেক কিন্তু আমরা নগ্নবীজি উদ্ভিদে পাই নাই, যার কারণে ওদের শস্য একা একাই শুক্রাণু দিয়ে তৈরি হয়েছে, উইচ ওয়াজ হ্যাপ্লয়েড। বাট ওদের শস্যটা কিন্তু গৌণ নিউক্লিয়াস এবং শুক্রাণু মিলিতভাবে তৈরি করে, এই জন্য ওদের শস্যটা ট্রিপ্লয়েড, নিষেকের পরে গঠিত হয়, নট বিফোর ফার্টিলাইজেশন। আগে নিষেক হবে, দুইটা নিষেক একসাথে হবে, তারপরে ট্রিপ্লয়েড শস্যটা গঠিত হবে। বুঝে গেছে? হ্যাঁ, এক্স্যাক্টলি মরিয়ম, লাইক ডিজলভস লাইক এর মতোই হবে, বুঝছো? তাহলে দেখো, এই পয়েন্টগুলো কিন্তু আমরা এখানে দেখে ফেলেছি যে পরিস্ফুটনের সময় তখন গর্ভাশয় থেকে ফল এবং ডিম্বক থেকে আমরা বীজ পরিণত হই। বীজের মধ্যে একটি বা দুইটি বীজপত্র থাকে। একটা বীজের মধ্যে, এই ছবিটাতে খেয়াল করো, একটা বীজের মধ্যে আমরা হলো তিনটা কম্পার্টমেন্ট পাই। নিচের দিকে তৈরি হয় ভ্রূণমূল, উপরের দিকে তৈরি হয় ভ্রূণ মুকুল বা ভ্রূণ কাণ্ড, আর এই দুই পাশে থাকে হলো একটা বা দুইটা বীজপত্র। এই বীজপত্রগুলো পরবর্তীতে নষ্ট হয়ে যায়, ভ্রূণমূল থেকে গাছের মূল, ভ্রূণকাণ্ড থেকে গাছের কাণ্ড তৈরি হয়। তো কখনো কখনো একটা, কখনো কখনো দুইটা বীজপত্র থাকে। ওদের যেহেতু দ্বিনিষেক হচ্ছে, এই জন্য শস্যটা হলো ট্রিপ্লয়েড হবে। ওদের জাইলেমে ভেসেল, ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকবে, যে বলেছিলাম না, ওরা হলো স্পোরোফাইট। তার মানে জীবনচক্রে কোন দশাটা মুখ্য? স্পোরোফাইট। আর গ্যামিটোফাইটটা পরনির্ভরশীল, এটাকে বলা হয় যৌনক্রম। এই যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার যে পর্যায়ক্রমিক আবর্তন হচ্ছে, এটাকে আমরা বলে থাকি যৌনক্রম। এবং এখানে আমরা কোনো রকম আর্কিগোনিয়াম পাবো না, এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এই যে আমরা আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো পড়লাম, এটা সিকিউর জন্য একদম ভালো করে পড়ে ফেলবা, এবং এটা পড়ে ফেললেই কিন্তু আমাদের পার্থক্য পড়া হয়ে যাবে। দেখো, পার্থক্যতে আমরা এটা গত ক্লাসে পড়েছিলাম, নগ্নবীজী উদ্ভিদের বীজ নগ্ন অবস্থায় থাকে, আবৃতবীজী উদ্ভিদের বীজ ফলের ভেতর আবৃত অবস্থায় থাকে। আমি এখানে টিক চিহ্ন আর ক্রস দিয়ে যাবো, তোমরা পরীক্ষার হলে টিক চিহ্ন ক্রস দিবা না, কথায় লিখবা, এবং অবশ্যই 3টা কলাম করবা, তাহলে লেখার টাইম কমে যাবে। যেমন ধরো, আমাদের গর্ভাশয় গর্ভধারণ, এখানে লিখবা অনুপস্থিত, এখানে উপস্থিত। যেহেতু এগুলো নাই, এজন্য ফল হয় না, এখানে ফল হয়। পরাগরেণুর পতন তাহলে কোথায় হয়? নগ্নবীজী উদ্ভিদে হবে তোমার হলো ডিম্বকের কিনারায়, অর্থাৎ ওই মেগাস্পোরোফিলের কিনারা বরাবর যে ডিম্বক থাকে, সেই ডিম্বক রন্ধ্র বরাবর পতিত হয়। আর আবৃতবীজী উদ্ভিদে যেহেতু গর্ভমুণ্ড আছে, সো গর্ভমুণ্ডে পতিত হয়। নগ্নবীজী উদ্ভিদের পরাগায়ন হয় তোমার হলো বাতাসের সাহায্যে শুধুমাত্র, আর আবৃতবীজী তোমার হলো বায়ু, পতঙ্গ, পাখি, প্রাণী, অনেক কিছু দিয়ে হতে পারে। দ্বিনিষেক হবে না, এই জন্য শস্য হলো হ্যাপ্লয়েড। দ্বিনিষেক হবে, এই জন্য শস্য হলো ট্রিপ্লয়েড। আর্কিগোনিয়াম সৃষ্টি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, আবৃতবীজী উদ্ভিদের সৃষ্টি হবে না। ভেসেল সঙ্গীকোষ নেই, এক্সেপশন হচ্ছে নেটাম। আবৃতবীজী উদ্ভিদে অলওয়েজ ভেসেলার সঙ্গীকোষ থাকবে। এখানেও দ্বিনিষেকেরও এক্সেপশন কি ছিল? ইফিড্রা নেটাম কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে। আর ওদের শুক্রাণু কি? নগ্নবীজী উদ্ভিদে যে শুক্রাণু আছে, সেই শুক্রাণু হলো বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট এবং উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ। আর আবৃতবীজী উদ্ভিদের যে শুক্রাণু, সেটা হলো ফ্ল্যাজেলা বিহীন। ওদের সাঁতার কাটতে হয় না, ওদেরকে বাহকই ক্যারি করে নিয়ে যায়। সো এটা সিকিউর জন্য ইনফিনিটি স্টার।
যতগুলা উদ্ভিদ পড়বা, জোড়া জোড়া উদ্ভিদ পড়বা, শৈবাল ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি, যে কোনো একটার পার্থক্য বা তুলনা, সাদৃশ্য বৈসাদৃশ্য, কোনটা উন্নত অনুন্নত, এই টাইপের একটা প্রশ্ন থাকবেই ধরে নাও, ঠিক আছে? আচ্ছা, প্যারালাল টেক্সটে যদি সব ইনফরমেশন পড়ে ফেলি তাহলে কি আমি শিওর থাকবো যে অন্য সকল রাইটারের বই একেবারে কভার হয়ে যাচ্ছে? হ্যাঁ, ইনশাল্লাহ মুকিন, তুমি যদি প্যারালাল টেক্সটের 100% ভালো করে পড়তে পারো আপ টু বটম, তুমি তাহলে নিশ্চিন্ত থাকো, তোমার অন্যান্য রাইটারের যতটুকু ইনফরমেশন দরকার তোমার এই মুহূর্তে পড়া হয়ে যাচ্ছে। এছাড়া আরো কিছু এক্সট্রা ইনফরমেশন থাকে, ওইগুলো তুমি অ্যাডমিশনে গিয়ে পড়বা। তুমি যদি অ্যাডভান্স থাকতে চাও তাহলে আমাদের উদ্ভাসে অলরেডি আমাদের ডাবল প্রিপারেশন বা ডিপি কোর্স কিন্তু চালু হয়েছে। ওইখানে অ্যাডমিট হলে তোমরা হচ্ছে এই বছরে আমরা যে অ্যাডমিশনের ক্লাসগুলো নিব সেগুলোও কিন্তু তোমরা সেকেন্ড ইয়ারে করতে পারবা, আবার তোমাদের নিউ ক্লাসও পাবা। সো তোমার কাছে যদি মনে হয় যে না আমি আরো অ্যাডভান্স থাকতে চাই, মেডিট্রিক্স কেমন সেটা আমি দেখতে চাই, মেডিট্রিক্সে কিন্তু অন্যান্য রাইটার ইনফরমেশন দেওয়া থাকে, তাহলে তুমি ওই কোর্সে এনরোল করলে তুমি এখন থেকে ওই বইগুলো দেখতে পারবা। আর যদি মনে হয় যে না আপু বেশি প্রেশার হয়ে যাবে, তাহলে এখন তুমি প্যারালাল টেক্সটই 100% পড়ে রাখো, ইনশাল্লাহ আর কিছু লাগবে না, ঠিক আছে মুকিন? আচ্ছা, ধানের কোষটা কি গর্ভাশয় এন্ড চালটা বীজ? এক্স্যাক্টলি তাসবি। পরাগায়নের মাধ্যমে আবৃত বীজের ক্ষেত্রে পানি দেওয়া যায় না? হ্যাঁ দেওয়া যায়, দুই ক্ষেত্রে পানি কাজ করতে পারে। রেজওয়ানা, হ্যাঁ ওষুধ আছে তো, অ্যান্টিবায়োটিক খেলে ভালো মতন সেরে যায় তো। আচ্ছা, পার্থক্য কি সিকিউতে খতে আসবে? খতে আসে যেগুলো ছোট পার্থক্য, এত বড় বড় পার্থক্য খতে আসার পসিবিলিটি কম, আর যদি আসে 4টা পয়েন্ট দিলে মোর দেন এনাফ, ঠিক আছে প্রত্যয়? ওকে, তাহলে চলো এবার আমরা দেখি আবৃতবীজী উদ্ভিদের স্বরূপ বা স্বভাব। এটা সাধারণত ওদের আকৃতি বা ওদের কাণ্ডটা কেমন সেটার উপর ডিপেন্ড করে হয়। যেমন ধরো আমরা যদি বলে থাকি ঘাস বা দূর্বা ঘাস, দেখবা এদের যে কাণ্ড এরা হয় খুবই নরম এবং অকাষ্ঠল। অকাষ্ঠল মানে কি? কাঠ না, উডি না, ঠিক আছে? আছে না, উড বলতে কি বোঝায়? শক্তপোক্ত কাণ্ড হয়। কাষ্ঠল কিন্তু তুমি দেখলেই বুঝবা যে এদের কাণ্ডটা হলো শক্তপোক্ত। হ্যাঁ, তাহলে যাদের হচ্ছে কাণ্ডটা এরকম শক্তপোক্ত হবে না, উডি হবে না, নরম হবে, তাদেরকে আমরা কি বলি? বিরুত বলি। অনেক সময় অনেক গাছের কিন্তু আকৃতি ছোট থাকে কিন্তু কাণ্ডটা কিন্তু কাষ্ঠল থাকে। এই জন্য অনেক উদ্ভিদের আমাদের কাণ্ড মানে কাণ্ড দেখে চিন্তা হবে ওয়েদার ইট ইজ হার্ব, শ্রাব অর আন্ডার শ্রাব অর ট্রি। বুঝে গেছে? ছোট হবে এবং নরম হবে, কাণ্ড বিশিষ্ট, অকাষ্ঠল মানে কাষ্ঠল না, ঠিক আছে? তাহলে এটা কি হবে? তোমার হচ্ছে আকৃতিটা হবে ছোট। তাহলে এদেরকে আমরা কি বলবো বলো তো? এদেরকে আমরা বলবো হচ্ছে বিরুৎ। বিরুৎ। এরপরে দেখো একটা গাছ আছে কালকা সুন্দা অথবা দাঁত মার্দন। এদের সাইজটা কেমন হয়? এদের সাইজটা বোঝানোর আগে আমি চলে যাই গোলাপের কাছে। গোলাপ ফুল গাছ কারো বাসায় আছে? গোলাপ, রঙ্গন, জবা, গোলাপ ফুল গাছ কারো বাসায় আছে? না রে, অনলাইনে কোনো বই দেওয়া হয় না। একটু ওভারল্যাপ হবে ডিপি ব্যাচের ক্লাস শিডিউল, সেক্ষেত্রে তোমাকে রেকর্ডেড ক্লাস করতে হবে ফারজানা, ঠিক আছে? হ্যাঁ দ্বিবীজপত্রী হবে সুমাইয়া। হ্যাঁ পারবা মরিয়ম, করতে পারবা। দুর্বাঘাস হচ্ছে বিরুৎ, ঠিক আছে? হ্যাঁ কাষ্ঠল মানে কাঠ হবে। আচ্ছা, এখানে অনেকের বাসায় গোলাপ গাছ আছে। দেখবা গোলাপ গাছগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে ওদের কোনো গাছের গুড়ি থাকে না। গুড়ি মানে হচ্ছে কি মোটা একদম হচ্ছে কাণ্ড থাকে না, অর্থাৎ আমরা কি বলেছি? গুড়িবিহীন। কিন্তু এই গাছগুলো কিন্তু কাষ্ঠল, ঠিক আছে? গুড়িবিহীন কাষ্ঠল, এবং ওরা হলো ঝোপ জাতীয়। ঝোপ জাতীয়, ঝোপ মানে হলো বুশি, যে খাটোমোটু থাকে, খাটোমোটু থাকে, এরকম জঙ্গলের মতো হয়ে থাকে, কাটা কাটা বুশের মতো হয়ে থাকে, অপেক্ষাকৃত ছোট আকৃতির ঝোপ জাতীয় মাঝারি ধরনের কাষ্ঠল। আকৃতিটা হবে মাঝারি, ওদের কোনো গাছের গুড়ি থাকবে না, ঝোপের মতো হবে, কাষ্ঠল হবে। তাহলে গোলাপ হচ্ছে এক ধরনের গুল্ম। গুল্ম, ঠিক আছে? এবার ধরো আমি যদি চলে যাই আম গাছের কাছে, তাহলে চিন্তা করো তো আম গাছটা কি? বিশাল বড় গাছ, লম্বা, ওদের গুড়িটা হয় একদম কাষ্ঠল মানে শক্তপোক্ত কাণ্ড গাছের, ঠিক আছে? একদম শক্তপোক্ত কাণ্ড, বৃহৎ আকৃতির, এবং হচ্ছে ওরা কি হবে? একটা মাত্র কাণ্ড থাকবে, একক কাণ্ড বিশিষ্ট, অনেকগুলা কাণ্ড হবে না, ঠিক আছে? যেমন ধরো আমরা যদি গোলাপ গাছের ক্ষেত্রে দেখি অনেকগুলা শাখা প্রশাখা বের হয়, ওদের একটাই কি থাকবে? কাণ্ড থাকবে, ঠিক আছে? তাহলে এদেরকে বলা হয় বৃক্ষ, ঠিক আছে? বৃক্ষ তোমার কি নাম? ফলেই পরিচয়। তাহলে গুল্মর চেয়ে অপেক্ষাকৃত ছোট কিন্তু বিরুতের চেয়ে বড়, ঠিক আছে? গুল্মের চেয়ে ছোট কিন্তু বিরুতের চেয়ে যদি বড় হয়, এই সমস্ত উদ্ভিদকে বলা হয়ে থাকে উপগুল্ম। গুল্মের চেয়ে ছোট কিন্তু বিরুতের চেয়ে বড়, তার মানে একেবারে মাটির সাথে মিশে থাকে, যেমন ঘাস, দূর্বা ঘাস, নরম সরম, কাণ্ডতে কোনো কাঠ বলতে কিছুই নাই, ওদেরকে বলা হয় বিরুৎ। বিরুতের চেয়ে একটু বড় বাট গুল্মের চেয়ে ছোট, উপগুল্ম। ঝোপের মতো খাটোমোটো হয়ে থাকে কাষ্ঠল উদ্ভিদ, মাঝারি সাইজের গুল্ম। বিশাল বড় সাইজ কাষ্ঠল উদ্ভিদ, একটাই কাণ্ড, এটাকে বলা হয় বৃক্ষ। বলতো চা, চা দেখছো না অনেকেই? তোমার শ্রীমঙ্গলে গিয়েছো না চা বাগানে সিলেটে? চা কি বিরুৎ, গুল্ম নাকি বৃক্ষ? দেখি এটা কে বলতে পারে? চা কি বিরুৎ, গুল্ম নাকি বৃক্ষ? তোমাদের কাছে কি মনে হয়? চা কি বিরুৎ হবে, গুল্ম হবে নাকি বৃক্ষ হবে? আচ্ছা, এখন পর্যন্ত আমি রাইট অ্যান্সার পাইনি। তানভীর এক্সিলেন্ট, একটা রাইট অ্যান্সার পেয়েছি। সমস্যা নন্দিতা, বাকিটা রেকর্ডিং দেখে নিও। হ্যাঁ লতা লতা গাছগুলা বিরুৎ হবে। স্থানিক আর অস্থানিক ডিপেন্ড করবে ওয়াফিয়া, এটাকে একবীজপত্রী নাকি দ্বিবীজপত্রী এটার উপরে, ঠিক আছে? সাধারণত অস্থানিক, অস্থানিক টাইপের হয়, দেখি নাই কেমনে বলবো, আহারে তাসবি। আচ্ছা মরিয়ম এক্সিলেন্ট। আচ্ছা আমরা এই পর্যন্ত 2-3টা মাত্র রাইট অ্যান্সার পেয়েছি। চা হলো গাছ, বৃক্ষ। আমরা বলি না চা গাছ, একটা ফেমাস হচ্ছে গিয়ে তোমার ব্র্যান্ড আছে টি ট্রি,
টি ট্রি নামে দেখবো অনেক দোকান আছে, চায়ের দোকান। তাহলে চা গাছ আমরা কিন্তু মানে সাবকনশিয়াস মাইন্ডে বলে থাকি চা গাছ দেখতে যাব। তাহলে চা কিন্তু বৃক্ষ, কিন্তু এত উঁচু গাছ থেকে যারা চা কালেক্ট করে, চা পাতা কালেক্ট করে, ওদের জন্য এত উঁচু গাছ থেকে পাতা কালেক্ট করাটা কষ্ট। এই জন্য আমরা ওই যে বৃদ্ধিবর্ধক, বৃদ্ধি রোধক হরমোন পড়েছিলাম না, গ্রোথ স্টিমুলেটিং, গ্রোথ ইনহিবিটরি, ওই বৃদ্ধি রোধক হরমোন দিয়ে ওই গাছগুলোকে বনসাই করে রাখে, যাতে করে ছোটখাটো ঝোপ থেকে চা পাতা কালেক্ট করাটা ইজি হয়। যে গত ঈদে তোমার হচ্ছে সাফা কবিরের একটা টেলিফিল্ম রিলিজ হয়েছিল, চা গরম, হ্যাঁ, চরকি থেকে, ইউটিউবে মেবি আছে। ওইখানে দেখা যায় যারা হচ্ছে চা পাতা কালেক্ট করে ওদের লাইফটা কতটা মিজারেবল, ওরা কতটা আন্ডার পেইড বা কত সুযোগ সুবিধা বঞ্চিত। খুবই সুন্দর হয়েছে ওই সিনেমাটা, আমি দেখছিলাম, আমার খুবই ভালো লাগছে। এবং তোমরা রিলেট করতে পারবা, এটা হচ্ছে চা বাগানের একটা মেয়ের অ্যাডমিশন টেস্ট দেওয়া নিয়ে গল্পটা, খুবই ভালো লাগছে। আসলে বাংলাদেশে এত আলতু ফালতু নাটক হয়, এত রিফ্রেশিং গল্প খুবই কম হয়। তো তোমাদের যদি ইয়ার ফাইনাল এক্সাম শেষ হয় বা কোনো ছুটি পাও, এটা অবশ্যই দেখবা, চা গরম, এটা ইউটিউবে পাবা, না পাইলে তো টরেন্ট বা বিভিন্ন লিঙ্ক থাকে না, ওখান থেকে ডাউনলোড করতে পারবা। আর যদি বড় লোক হও তাহলে তো চরকিতে সাবস্ক্রিপশন থাকবে। তাহলে চা কিন্তু গাছ, এটা অলওয়েজ মনে রাখবো, ওটাকে বৃদ্ধিরোধক হরমোন দিয়ে বনসাই করে রাখা হয় চা পাতা কালেক্ট করার সুবিধার্থে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের বিরুৎগুল্ম বৃক্ষ। তাহলে উদাহরণগুলো আমরা এমসিকিউর জন্য খুব ভালো করে পড়বো। তাহলে দেখো আমাদের দুর্বা ঘাস, তারপরে তোমার হচ্ছে ধান, গম, সরিষা, শ্বেতদ্রোণ, দণ্ডকলস, এগুলো সব হচ্ছে বিরুৎ। উপগুল্মের মধ্যে দাঁতমর্দন, কালকা সন্ধ্যা, আশশেওড়া। গুল্মের মধ্যে দেখো রঙ্গন, গোলাপ, জবা, সব সুন্দর সুন্দর ফুলগুলা হচ্ছে গুল্ম, এগুলো বাসা বাড়িতে সবাই রাখে। আর বৃক্ষ তো দেখেই বুঝবা আম, জাম, কাঁঠাল। তাহলে আমাদের মনে রাখতে হবে কোনটা উপগুল্ম, এটা মনে থাকবে না, এটা কঠিন কঠিন নাম আছে। কালকা সন্ধ্যা, দাঁতমার্দন, আশশেওড়া, উল্টাপাল্টা 3-4 অক্ষরের নাম দেখলেই বুঝবা সেটা হচ্ছে উপগুল্ম। আর বিরুৎ থেকে তুমি ঘাস, ধান, গম চিনবা, তোমাকে পড়তে হবে শ্বেতদ্রোণ বা দণ্ডকলস, ঠিক আছে? নামটা বড় হইলেও গাছগুলো ছোট ছোট মাটির সাথে মিশানো থাকে, ঠিক আছে? আচ্ছা, 5টা 17 বাজে, তোমাদেরকে একটু আমি এখন নামাজের ব্রেক দিচ্ছি। আমাদের নামাজের ব্রেক থাকবে 10 মিনিট, 5টা 27 আমরা আবার ব্যাক করবো, ঠিক আছে? আসরের ব্রেক, তোমার নামাজ পড়ে নাও। আচ্ছা, মোবাইলের উপর আম্মা 144 ধরে জারি করে রাখছে। আচ্ছা, সমস্যা নেই সাইমা, ইনশাল্লাহ কোথাও চান্স পেই তারপর একবারে দেখো, ঠিক আছে? ভালো ফোন ইউজ করবে না। এই যে ইউটিউব, ফেসবুক, স্পেশালি ফেসবুক ইজ আ ব্রেন রট। এই রিলস দেখে দেখে পুরো মস্তিষ্ক পচে যাবে। এর চেয়ে ভালো ইউটিউবে ভিডিও দেখতে পারো, অ্যানিমেশন দেখতে পারো। সাপোজ আজকে আমি সাইকাস পড়াইলাম, তুমি দেখো সাইকাস কেমন হয়, কোথায় জন্মায়। এবং ইউটিউবে তুমি যদি সার্চ বারটাকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারো, দেখবে ওখানে অনেক ভালো ভালো ভিডিওস আসে। সেই তুলনায় ফেসবুক একটা শীট। এই জন্য ফোন থেকে যত দূরে থাকো তত ভালো, ঠিক আছে? 30টা ক্লাস আছে মিস, আচ্ছা সমস্যা নেই, মরিয়ম ক্লাস করে ফেললো। ও, দুহাতে বাসা সিলেট, তাহলে দুহাতে তো চা বাগানেই বড় হয়েছে। হ্যাঁ, চা গাছ অনেক বড় হয় ওয়াফিয়া, ওটাকে হরমোন দিয়ে ছোট করে বনসাই করে রাখা হয় সুবিধার জন্য। ওকে, আমরা তাহলে ব্রেকে চলে যাই, ইনশাল্লাহ ব্রেক থেকে এসে বাকিটা পড়বো। অন্যান্য গাছের উপরে নির্ভর করে বেঁচে থাকে। তো সাপোজ তোমার বাসায় একজন গেস্ট আসলো, সে তোমার বাসায় 3 বেলা থাকে, 3 বেলা সে নিজের মতো করে খাওয়া দাওয়া করে, তোমার কোনো ক্ষতি করতেছে না। তার মানে তোমার বাসায় সে থাকে, কিন্তু সে তোমার উপকারও করে না, অপকারও করে না। সে হলো পরাশ্রয়ী, অর্থাৎ এদেরকে আমরা কি বলবো? পরাশ্রয়ী, এপিফাইটিক। অন্য উদ্ভিদকে আশ্রয় করে, কিন্তু তাদের কাছ থেকে খাদ্য শোষণ করে না। এখন তোমার গেস্ট তোমার বাসায় এসে তোমাকে বাসা থেকে ধাক্কা মেরে বের করে দিল, তাহলে সেটাকে আমরা কি বলবো বলতো? পরজীবী বা প্যারাসাইটিক। তোমার দেহেও থাকবে, তোমার দেহ থেকে খাবারও শোষণ করবে। আর পচা, গোলা, মৃত, পচা জৈব পদার্থ থেকে খাবার গ্রহণ করবে যারা, ওদেরকে আমরা বলবো মৃতজীবী। তাহলে এই যে সংজ্ঞাগুলো, এগুলো জ্ঞানমূলকের জন্য ভালো করে পড়বা। অন্য উদ্ভিদের দেহে অবস্থান করলে সেটা হবে কি আমাদের পরজীবী না, ওটা হবে তোমার হলো অন্যের উপরে ডিপেন্ডেন্ট, বাট তার কোনো ক্ষতি করে না, সো পরাশ্রয়ী। অন্য জীবদেহে যদি খাবার শোষণ করে ফেলে, তার ক্ষতি করে, পরজীবী। মৃতদেহ থেকে খাবার শোষণ করলে সেটা কি হবে? মৃতজীবী, স্যাপ্রোফাইটিক। এবার চলে আসি মূলের কাছে। নর্মালি আমাদের মূলগুলা কেমন হয়? একটা প্রধান শাখা থাকে, এই শাখা থেকে আমার পরবর্তীতে নতুন গাছ উপরের দিকে বৃদ্ধি পায়। এখন এই প্রধান একটা শাখা থাকলেই সেটাকে আমরা বলি হচ্ছে ট্যাপরুট, অর্থাৎ প্রধান মূল। এখন এই ট্যাপরুট থেকে যদি শাখা প্রশাখা হিসেবে এক গুচ্ছ মূল বের হয়, এরকম গাছের মতো একটা গুচ্ছ মূল বের হয়ে গেল, তখন সেটাকে আমরা বলি হচ্ছে গুচ্ছ মূল বা হলো অ্যাডভেন্ট ফাইব্রাস রুট। প্রধান মূল মানে একটাই শাখা থাকবে, আর সেখান থেকে যদি একগুচ্ছ মূল বের হয়, এটা হচ্ছে গুচ্ছ মূল। প্রধান মূল পাওয়া যায় দ্বিবীজপত্রী উদ্ভিদে, গুচ্ছ মূল পাওয়া যায় একবীজপত্রী উদ্ভিদে। আমাদের যে কোনো মূল হতে পারে, সেটা প্রধান মূল হতে পারে, গুচ্ছ মূল, এটা কিন্তু ভ্রূণমূল থেকে তৈরি হয়। সাপোজ কোনো মূল ভ্রূণমূল থেকে তৈরি না হয়ে বীজপত্র থেকে তৈরি হইলো, দেখো এটা কিন্তু গাছের একটা ডাল, মানে গাছের একটা কাণ্ড। এই কাণ্ডর ঠিক নিচের থেকে দেখো মূল তৈরি হয়েছে, তার মানে বীজপত্র থেকে মূল তৈরি হলো। তাহলে মূল যদি ভ্রূণমূল থেকে তৈরি না হয়ে বীজপত্র থেকে তৈরি হয়, অর্থাৎ ভ্রূণমূল ছাড়া গাছের অন্য কোনো সোর্স থেকে যদি মূল তৈরি হয়, তাকে বলা হয় কি? অস্থানিক মূল, অ্যাডভেন্টেশিয়াস রুট। তাহলে ট্যাপ রুট পাওয়া যাবে দ্বিবীজপত্রী উদ্ভিদে, ফাইব্রাস রুট পাওয়া যাবে একবীজপত্রী উদ্ভিদে, আর অ্যাডভেন্টেশিয়াস রুট পাওয়া যায় অর্কিড গাছের মূলে। বুঝা গেছে? এবার দেখো কিছু কিছু মূল আছে যখন অতিরিক্ত খাবার অ্যাবজর্ব করে ফেলে, তখন সেটাকে আমরা পরবর্তীতে সবজি হিসেবে গ্রহণ করি। যদি অতিরিক্ত খাবার গ্রহণ করে এরকম লম্বাটে হয়ে যায়, গাজর, তারপরে সেখান থেকে মূলা, এরকম গল্লু পটকা হয়ে গেলে শালগম, বিট এটসেট্রা আমরা পেয়ে থাকি। তাহলে দেখো প্রধানে খুব সুন্দর করে একটা শাখা হয়ে বের হলো, এটা হলো আমাদের প্রধান মূল।
সেই শাখা থেকে অনেকগুলা গুচ্ছ বের হলো, এই যে গুচ্ছ হয়ে গেছে, এটাকে আমরা তখন বলে ফেলি হচ্ছে গুচ্ছমূল। আর এরাই যখন খাবার শোষণ করে সবজিতে রূপান্তরিত হবে, এদেরকে আমরা তখন বলবো রূপান্তরিত মূল। আর মাটির নিচে বড় না হয়ে যদি মাটির উপরে কাণ্ডের গোড়া থেকে মূল সৃষ্টি হয়, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে অস্থানিক মূল বা অ্যাডভেন্টেশিয়াস রুট। ঠিক আছে, তাহলে দেখো এখানে কথাগুলো বলা হয়েছে প্রধান মূল মানে হচ্ছে গিয়ে এটা হলো গিয়ে তোমার ভ্রূণমূল থেকেই একটা মাত্র শাখা বের হচ্ছে। কোথায় পাওয়া যায়? দ্বিবীজপত্রী উদ্ভিদ যেমন আম, জাম এটসেট্রা। গুচ্ছমূল হলো হচ্ছে একবীজপত্রী, সেখান থেকে আমরা ভ্রূণমূল থেকেই পাবো, এবং এই যে প্রধান মূলের শাখা প্রশাখা হিসেবে এক গুচ্ছ মূল বের হবে, যেমন ধান, গম। অস্থানিক মূল মানে হচ্ছে গিয়ে তোমার ভ্রূণমূল ব্যতীত কাণ্ডমূল বা কাণ্ডের গোড়া, বীজপত্র থেকে যদি আমাদের মূল তৈরি হয়, তখন সেটা হলো অ্যাডভেন্টেশিয়াস রুট। এটার এক্সাম্পলগুলো পড়বা কেয়া, বট এবং অসৎ। পরাশ্রয়ী হলো এপিফাইটিক রুট, এটা এক্সাম্পল হচ্ছে অর্কিডের মূল। মানে পরাশ্রয়ী গাছ যারা আছে, যারা কিনা অন্য উদ্ভিদের দেহে বড় হচ্ছে, ওই সমস্ত গাছের মূলকেই বলা হয় পরাশ্রয়ী মূল। আর কন্দাল মূল হচ্ছে টিউবেরাস, মানে হচ্ছে মিষ্টি আলু। এটা হলো এক ধরনের রূপান্তরিত মূল। মূল যখন অতিরিক্ত খাবার সঞ্চয় করে, তখনই তাকে বলা হয় কন্দাল মূল বা রূপান্তরিত মূল। তাহলে শুধু যদি আলু বলে সেটা কিন্তু রূপান্তরিত কাণ্ড, আর মিষ্টি আলু বললে রূপান্তরিত মূল। এটা কিন্তু ভুল করা যাবে না। হ্যাঁ, মাটির নিচে যদি খাবার শোষণ করে সেটা আলুতে রূপান্তরিত হয়, সেটা হলো মিষ্টি আলু। আর মাটির উপরে বড় হলে সেটা হলো শুধু আলু। ওটা হচ্ছে কি আমরা পড়েছিলাম না, বাল্ব, বাল্বের আন্ডারে পড়ে রাইজোম, টিউবার, বাল্ব। ওকে, এই যে দেখো রূপান্তরিত কাণ্ড। তাহলে কাণ্ডটা যদি মাটির নিচে বড় হয়ে বাল্বের আকৃতি ধারণ করে, যেমন পেঁয়াজ, রসুন, দেখবা বাল্বের মতো দেখতে, এরাও কিন্তু অতিরিক্ত খাবার শোষণ করেই হয়েছে, তাদেরকে বলা হয় বাল্ব। অতি সংক্ষিপ্ত রূপান্তরিত কাণ্ড, দ্যাট মিনস এটা হচ্ছে কি হবে, মাটির নিচে বেশি দূর যাবে না, অল্প দূর যাবে এবং সেখান থেকে সবজি তৈরি করে ফেললো। এই রাইজোমের মধ্যে কারা কারা আসবে? আদা আর হচ্ছে হলুদ, আদা, হলুদ। এরপর দেখো কি বলা হয়েছে তোমার হলো স্টোলন বা রানার। এরা হলো মাটির উপরেই পড়ে থাকে। নর্মালি কি কাণ্ডগুলা কিন্তু লম্বা হয়ে মাটির উপরে উপরের দিকে উঠার কথা, কিন্তু এরা উপরের দিকে না উঠে মাটির উপরে শুয়ে থাকবে। হ্যাঁ, এটাই হলো রানার বা স্টোলন। যেমন কচুরলতি, কচুরলতি খাও না তোমরা? আর টিউবার হচ্ছে গিয়ে তোমার হলো ভূনিম্নস্থ কাণ্ডে স্ফীত অংশ, অর্থাৎ খাবার শোষণ করছে, শোষণ করে গুল্ল পটকা হয়ে গোল হয়ে গেছে, যেটা টিউবার। এর এক্সাম্পল হচ্ছে আলু। তাহলে শুধু আলু বললে টিউবার, কিন্তু মিষ্টি আলু বললে সেটা কি হবে? রূপান্তরিত মূল, কন্দাল মূল। তার মানে এই যে এক্সাম্পল গুলো, এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার, এখান থেকে এমসিকিউ আসবে। ঠিক আছে, তাহলে দেখো রাইজোম হচ্ছে আদা, হলুদ, বাল্ব হচ্ছে পেঁয়াজ, রসুন, টিউবার হচ্ছে আলু। রাইজোম হচ্ছে কি আমাদের আদা আর হলুদ, থানকুনি হচ্ছে রানার বা স্টোলন। নর্মালি আমাদের কাণ্ড কিন্তু নিরেট হওয়ার কথা, ঠিক আছে, কিন্তু যদি কাণ্ডটা নিরেট মানে সলিড না হয়ে ফাঁপা হয়, সেটা হবে পৈসিয়া, মানে একবীজপত্রী উদ্ভিদের গোত্রতে। ঠিক আছে, আমরা কিন্তু একবীজপত্রী, দ্বিবীজপত্রী অনেকগুলো গোত্র পাই। মনোকট প্ল্যান্ট, আরেকটা কি বললাম? ডাইকোটাইলিডন প্ল্যান্ট, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। তো একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা যে ফ্যামিলিটা পাই, সেটাকে আমরা বলি হচ্ছে পৈসিয়া। আরেকটা পড়ি আমরা লিলিওপসিডা, লিলিওপসিডা। আর এখানে পাই হচ্ছে ম্যালভেসিয়া, আরেকটার নাম হচ্ছে তোমার হলো ম্যাগনোলিওপসিডা, ম্যাগনোলিওপসিডা। এগুলো সবই কিন্তু সিনোনিমাস। ঠিক আছে, এগুলো সবই হলো সিনোনিমাস। তো নরমালি পৈসিয়া গোত্রের কাণ্ডগুলা কিন্তু ফাঁপা হয়। এছাড়া কিছু স্পেশাল ফ্যামিলি আছে, এগুলা থেকে আমাদের এমসিকিউ আসে, যেমন সাইপেরাসিয়া। এদের কাণ্ডটা হয় তিন কোনা, মানে তিন কোনা বিশিষ্ট। আর হচ্ছে ল্যামিয়াসিয়া, এদের কাণ্ডটা হয় চার কোনা বিশিষ্ট। তার মানে আমরা কি কি মনে রাখবো? নরমালি কাণ্ড হওয়ার কথা নিরেট, কিন্তু পৈসিয়া গোত্রের কাণ্ড হয় ফাঁপা। তিন কোনা কাণ্ড পাওয়া যায় সাইপেরাসিয়া, চার কোনা কাণ্ড পাওয়া যায় ল্যামিয়াসিয়া। বুঝা গেছে? হ্যাঁ, স্ট্রবেরি রিপ্রোডাকশন করা যাবে। অশ্বত কি গাছের নাম? এক্স্যাক্টলি গাছের নাম হবে এটা, মরিয়ম। ঠিক আছে, ওকে, তাহলে চলে আসি এবার পাতার কাছে। তাহলে দেখো আমরা হচ্ছে পাতাটা একদম সুন্দর করে পড়বো। একটা আদর্শ পাতার নরমালি তিনটা অংশ থাকে। প্রথমেই হচ্ছে গাছের বৃন্ত বা গাছের বোটা, এটাকে আমরা বলে থাকি পিটিওল বা সেসাইল। গাছের পত্র বৃন্ত। সব গাছের কিন্তু বোটা থাকে না, যে সমস্ত গাছের বোটা থাকে ওদেরকে আমরা বলে থাকি পিটিওলেট। কি বলবো? পিটিওলেট। এবার এখান থেকে এরকম বড় একটা কি তৈরি হলো? ফলক তৈরি হলো। তাহলে এটাই হচ্ছে আমাদের গাছের মূল অংশ। তাহলে এটাকে আমরা কি বলবো? পত্র ফলক, ল্যামিনা অথবা লিফ ব্লেড, লিফ ব্লেড। আর এদের গোড়ায় দুটো ছোট ছোট পাতার মতো অংশ থাকলে এদেরকে আমরা বলে থাকি উপপত্র অথবা স্টিপিউল, স্টিপিউল। তাহলে সব গাছেরই পাতা থাকে, পাতার যে মেইন অংশটা আমরা দেখতে পারি এটাকে বলা হয়ে থাকে ল্যামিনা বা পত্রফলক, লিফ ব্লেড। গোড়ায় যদি বোটা থাকে সেটা পিটিওলেট, না থাকলে সেটা কি? পিটিওলেট আমরা বলবো না। ঠিক আছে, এবং পিটিওল মানে হলো পত্রবৃন্ত। পাতার নিচে ছোট দুইটা পাতার মতো অংশকে, ক্ষুদ্রাকৃতির উপাঙ্গকে আমরা বলি উপপত্র, স্টিপিউল। বোঝা গিয়েছে? তাহলে দেখো এই যে পাতা, এই পাতাটাকে আমরা হচ্ছে অনেকভাবে ডিভাইড করতে পারি। তাহলে প্রথমে আমরা ব্রড হেডিং এ যদি দেখি যে সাপোজ এই যে গাছের যে ডালের উপরে পাতাগুলো সাজানো থাকে, সেটাকে বলা হয় র্যাকিস। কি বলে? র্যাকিস। এটা আমরা হচ্ছে টেরিসে পড়েছিলাম, র্যাকিস।
এখন তুমি চিন্তা করো, র্যাকিসের যদি একটা শাখায় একটা করে পাতা তৈরি হয়, একটা শাখায় একটা করে পাতা তৈরি হলো, তাহলে এগুলাকে বলা হয়ে থাকে সরলপত্র। সরলপত্র, সরলপত্র, ঠিক আছে। আর যদি দেখো যে র্যাকিসের থেকে আবার শাখা প্রশাখা তৈরি হয়েছে এবং সেই শাখা প্রশাখাতে অসংখ্য পাতা আছে, এই শাখা প্রশাখাতে আমরা অসংখ্য পাতা পাচ্ছি, তাহলে এই যে একটা শাখা প্রশাখাতে যে অসংখ্য পাতা পাওয়া যায় এগুলোকে বলা হয় যৌগিক পাতা। সরল পাতা, যৌগিক পত্র, ঠিক আছে, সরল পত্র, যৌগিক পত্র। এটা আমরা কিসের উপরে ডিপেন্ড করে, একটা ডালিকে একটা করে পাতা আছে নাকি মাল্টিপল পাতা আছে, বুঝা গেছে, একটা ডালিকে একটা পাতা নাকি মাল্টিপল পাতা। এরপরে আমার র্যাকিসের চূড়ায় কোনো পাতা থাকবে কি না থাকবে সেটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে গিয়ে কি অনেকভাবে ওদেরকে ডিভাইড করতে পারি। চূড়াটা ধরো, আমি এই যে র্যাকিস আঁকলাম, এই ধরো র্যাকিসের হচ্ছে গিয়ে দুই পাশেই তোমার লিফ আছে, এখানে পাতা, এই যে পাতা, এই যে পাতা, ওর চূড়ায় কিন্তু একটা পাতা আছে, এটা একটা পদ। আরেকটা পদ হচ্ছে যে ওর শুধুমাত্র দুই পাশেই পাতা কিন্তু চূড়ায় কোনো পাতা নাই, ঠিক আছে, দুই পাশে পাতা কিন্তু চূড়ায় কোনো পাতা নাই। আরেকটা ভ্যারিয়েন্ট হচ্ছে আমি দুই পাশে একদম অ্যালাইন করে পাতা পাবো, বুঝা গেছে, আমি দুই পাশে হচ্ছে অ্যালাইন করে দুইটা করে পাতা পাচ্ছি, অ্যালাইন করে দুই পাশে দুইটা দুইটা করে পাতা পাচ্ছি, অনেকটা এই সেকেন্ড ভ্যারিয়েন্ট, দুইটা কিন্তু কাছাকাছি। আরেকটা হচ্ছে এখান থেকে আবার শাখা প্রশাখা বের হবে, এখান থেকে আবার শাখা প্রশাখা বের হবে, এরপর সেখানে আমি এই যে তিনটা করে পাতা পাচ্ছি, শাখা প্রশাখা বের হয়ে আবার তিনটা করে পাতা পাচ্ছি। তাহলে কোনটা দিয়ে কি বোঝায় দেখো, যদি চূড়ায় পাতা থাকে, যদি চূড়ায় পাতা থাকে, চূড়ায় পাতা থাকে এটাকে বলে সচূড় পক্ষল, সচূড় পক্ষল। যদি চূড়া বরাবর পাতা থাকে সচূড় পক্ষল, এটা হচ্ছে চূড়ার উপর ডিপেন্ড করে। চূড়া মানে অ্যাপেক্সে কোনো পাতা নাই, তাহলে আমরা বলবো অচূড় পক্ষল। অচূড় পক্ষল, অ মানে অ্যাবসেন্ট, চূড়ায় পাতা নাই, অচূড় পক্ষল। প্রত্যেকটা অক্ষ বরাবর দুইটা করে পাতা আছে, এই জন্য এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় দ্বিপক্ষল। দ্বিপক্ষল। বলো পক্ষ মানে কি, বলতো পক্ষ মানে কি? আমরা বলেছিলাম না পক্ষ, ওই যে তোমার টেরিডোফাইটা বা পক্ষল উদ্ভিদ, এখানে পক্ষ বলতে কি বোঝানো হচ্ছে বলতো, পক্ষ বলতে কি বোঝানো হয়, তোমাদের কারো কোনো আইডিয়া আছে? তোমাদের কিন্তু মুক্ত পার্শ্বীয় উপপত্র বলে একটা কথা আছে, হ্যাঁ, উপপত্রগুলো যদি তোমার হচ্ছে দুই পাশে পাতার সাথে যুক্ত না হয়ে মুক্ত অবস্থায় থাকে ওটাকে বলা হয়ে থাকে মুক্ত পার্শ্বীয় উপপত্র, ঠিক আছে, মুক্ত পার্শ্বীয় উপপত্র বলা হয়ে থাকে। ভেরি গুড। পক্ষ মানে কিন্তু পাখা না, এখানে পাতা বুঝাইছে, ঠিক আছে। র্যাকিসের পাশে বের হয়ে দুই পাশে সাজানো থাকে সেটাকে আমরা কি বলবো, দ্বিপক্ষল। আর যদি শাখা থেকে উপশাখা বের হয় এবং সেখানে পাতা যুক্ত থাকে সেটাকে বলা হয় ত্রিপক্ষল। শাখা থেকে কি বের হবে, উপশাখা বের হবে। তাহলে আমরা পাতাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা করে পাতা হলে সরল, মাল্টিপল করে একটা ডালে পাতা থাকলে যৌগিক। যদি চূড়ায় পাতা থাকে তাহলে সচূড় পক্ষল, চূড়ায় পাতা না থাকলে অচূড় পক্ষল, প্রতি পাশে একটা একটা করে দুইটা দুইটা পাতা থাকলে দ্বিপক্ষল, আর শাখা থেকে উপশাখা বের হয়ে সেখানে মাল্টিপল পাতা থাকলে দ্যাট ইজ ত্রিপক্ষল। তাহলে দেখো এই যে আমাদের পাতার অংশগুলো সুন্দর করে দেওয়া আছে, সরল পাতার যৌগিক পাতা, সরল আর যৌগিক পাতার এক্সাম্পলগুলো কিন্তু পড়বা। তোমাদের সচর পক্ষল অচর পক্ষলের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সরল পাতা এবং যৌগিক পাতার এক্সাম্পলগুলো। যেমন হচ্ছে কি আমরা শুধুমাত্র সরল পাতাগুলো পড়বো, আম জাম কাঁঠাল, এটা তো মনেই থাকে, সাথে মনে রাখবা জবা, আম জাম কাঁঠাল জবা। তাহলে সরল পত্রগুলো মনে রাখলে এর বাদে যা কিছু আছে সবাই তোমার হচ্ছে যৌগিক পাতা, যেমন লজ্জাবতী, গোলাপ, কামিনী, সজিনা। তাহলে আমরা যদি শুধুমাত্র সরল পাতাগুলো মনে রাখি, আম জাম কাঁঠাল জবা, এর বাইরে যা কিছু আছে গোলাপ নিম লজ্জাবতী সজিনা কামিনী সবাই হলো যৌগিক পাতা, ঠিক আছে। তাহলে দেখো র্যাকিসের চূড়ায় পাতা থাকবে কি না থাকবে তার উপর ডিপেন্ড করে অচর পক্ষল আর সচর পক্ষল, আর কত ধাপে র্যাকিস থেকে শাখা বের হয়, দ্বিপক্ষল এবং ত্রিপক্ষল। তাহলে দেখো তো বাদল লাঠি, দেখো এদের চূড়ার মধ্যে কোনো পাতা নাই, দেখো চূড়ায় কোনো পাতা নাই, তার এরা হলো অচর পক্ষল। এ দেখো এদের চূড়ায় কিন্তু একটা করে পাতা আছে, তাহলে গোলাপ হলো সচূড় পক্ষল। তোমাদের অনেকের পাশে গোলাপ গাছ আছে, আজকে দেখবা যে চূড়ায় পাতা থাকে কিনা, ঠিক আছে। এরপর দেখো কৃষ্ণচূড়ার দুই পাশে একটা একটা করে পাতা, এ দেখছো একটা একটা করে পাতা, টোটাল দুইটা দুইটা করে পাতা আছে, এটাকে বলা হবে দ্বিপক্ষল। কৃষ্ণচূড়া হচ্ছে দ্বিপক্ষল। এ দেখো অচর পক্ষল চূড়ায় পাতা নাই, সচর পক্ষল চূড়ায় পাতা আছে, আর এই দ্বিপক্ষল মানে দুইটা দুইটা করে পাতা, আর এখানে দেখো শাখা থেকে উপশাখা বের হয়েছে, এটা হলো ত্রিপক্ষল, সজিনা। তাহলে ওই যে তোমাদেরকে এক্সাম্পল বুক বানাতে বলেছি সেখানে সবগুলো উদাহরণ লিখে রাখবা, বাট পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা। সচর পক্ষল অচর পক্ষল এত পরীক্ষায় আসে না, সরল পাতার যৌগিক পাতা থেকে পরীক্ষায় বেশি আসে। আর এবারে আমরা পড়বো হচ্ছে পত্র ফলকের শিরাবিন্যাস। দেখো এটা আমরা ছোটবেলায় পড়েছিলাম, প্যারালালি থাকে হলো কোথায় আমাদের একবীজপত্রীতে, জালির মতো থাকে দ্বিবীজপত্রীতে। এখন আমরা পড়বো এক্সাম্পল। দেখো সুলতান চাপা হলো দ্বিবীজপত্রী হওয়া সত্ত্বেও সমান্তরাল শিরাবিন্যাস পাওয়া যায়, আর কচুকুমারিকা একবীজপত্রী হওয়া সত্ত্বেও জালিকা শিরাবিন্যাস পাওয়া যায়। এটা এমসিকিউর জন্য ভেরি ইম্পর্টেন্ট, ব্যতিক্রমগুলো ভালো করে মনে রাখবা।
এটা একদমই লেস ইম্পর্টেন্ট। দেখো আমরা যদি একটা গাছের র্যাকিসকে অনেকগুলো অক্ষ বরাবর ভাগ করি, ধরো এটা হচ্ছে একটা একটা অক্ষ। আমরা ওই যে তোমার আইসিটিতে যখন বাস টপোলজি পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে বাস টপোলজির এক একটা নোড বা এক একটা পর্বে এক একটা কম্পিউটার যুক্ত থাকে। আমাদের গাছেও কিন্তু কতগুলো পর্ব বা নোড আছে। এগুলাকে যদি আমরা একটা অক্ষ হিসেবে বিবেচনা করি, তাহলে দেখো এই অক্ষ বরাবর একটা পাতা, এই বরাবর একটা, এই বরাবর একটা, তাহলে প্রতি অক্ষে বা প্রতি নোড বা প্রতি পর্বে যদি একটা করে পাতা থাকে, এটাকে বলা হয় একান্তর। একান্তর, একান্তর কোনাকুনি ভাবে আছে। প্রতিটা নোডে দুইটা করে পাতা, প্রতিটা পর্বে কয়টা করে পাতা আছে? দুইটা করে পাতা আছে, দুইটা করে পাতা। এটাকে বলা হয়ে থাকে প্রতিমুখ। প্রতিমুখ তার মানে মুখোমুখি দুইটা করে পাতা আছে। আর যদি প্রতিটা পর্বে দুইটার বেশি, কখনো তিনটা, কখনো চারটা করে পাতা থাকে, তখন সেটাকে আমরা বলে থাকি আবর্তক। কি বলবো? আবর্তক। তাহলে প্রতি পর্বে যদি একটা করে পাতা থাকে কোনাকুনি করে, দ্যাট ইজ একান্তর। দুইটা করে পাতা থাকলে প্রতিমুখ, মুখোমুখি, ফেস টু ফেস আছে। দুই বা তিন বা চার করে থাকলে সেটা হলো আবর্তক। এটা জাস্ট একবার রিডিং দিবা, ঠিক আছে? এটার এক্সাম্পলে পড়া লাগবে না। তাহলে আমরা চলে আসি পোলে। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ কোনটি? ইউক্যালিপটাস, ওলফিয়া, সিট্টা, অ্যাজোলা। সবাই অ্যান্সার করে ফেলো। হ্যাঁ, 2D আর 3D, ভেরি গুড। হ্যাঁ, তেঁতুল পাতার মতো জুয়ারিয়া। হ্যাঁ, পেয়ারার পাতা সরল হবে মরিয়ম। আচ্ছা, কোনটা কত প্রকার সেটা কি মুখস্থ করতে হবে? না, লাগবে না। এটাকে এখান থেকে প্রশ্ন আসে না, লেস ইম্পর্টেন্ট। পোল ক্লোজ করে দিলাম। তাহলে অ্যান্সার হবে কি আমাদের? ওলফিয়া, তাই না? ইউক্যালিপটাস ছিল কি বৃহত্তম। আচ্ছা, তাহলে দেখি তোমাদের কারা কারা রাইট অ্যান্সার করেছো। এটা কিন্তু মেডিকেলের প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, তোমাদের যাদের এখন মাথায় আসবে পেয়ারা পাতা কি, বেল পাতা কি, ফোনটা হাতে নিয়ে সুন্দর মতন চ্যাট জিপিটিকে প্রশ্ন করবা, বেল পাতা কি সরল নাকি যৌগিক, পেয়ারা পাতা কি দ্বিপক্ষল নাকি ত্রিপক্ষল, একটা ছবি দিয়ে বুঝিয়ে দাও। দেখবো ওরা সুন্দর করে একটা পিকচার দিয়ে তোমাকে বুঝাই দিবে, ঠিক আছে? এই জন্য এখন দেখবো তোমার গাছ দেখলেই মনে হবে এটা কি ত্রিপক্ষল, দ্বিপক্ষল, সচরো নচরো, এই জন্য সুন্দর মতন বের করে ফেলবা, ঠিক আছে? বাহ, কেউ ভুল অ্যান্সার দেয়নি। জেবা, তানভীর, নুহা, সম্প্রীতি, মরিয়ম, ঋষভ, তাজভি, মুশফিকা, তাজ, সাইমা, ভেরি গুড। আচ্ছা, এরপরে নেক্সট প্রশ্ন দেখো, মূলের ধরন সম্পর্কে কোনটি সঠিক? মিষ্টি আলুর মূল হচ্ছে স্থানিক, অর্কিডের মূল কন্দাল, বটের মূল অস্থানিক, দ্বিবীজপত্রী উদ্ভিদে গুচ্ছমূল থাকে। তাহলে সবাই হচ্ছে রাইট অ্যান্সার করে ফেলো। আচ্ছা, লজ্জাবতী গাছে হাত দেওয়ার কারণে কি হয়? আমাদের মানুষের মতো লজ্জাবতী গাছেরও কিন্তু একটা স্নায়ুতন্ত্র আছে, বুঝা গেছে? তাহলে আমরা যখন হাত দেই, ওদের ভিতরে শিরা উপশিরাগুলা সেই স্নায়ুতন্ত্রে উদ্দীপিত হয়ে সংকুচিত হয়ে যায়। ওরা মনে করে বাইরে থেকে কোনো একটা খারাপ জিনিস বা কোনো শিকার বা কোনো ইনজুরি আসতেছে, এই জন্য সংকুচিত হয়ে ওরা নিজেদেরকে মানে প্রোটেকশন করার চেষ্টা করে, এই জন্য ওরা কুচকায় যায়, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার কি হবে দেখো? বটের মূল হচ্ছে অস্থানিক। তাহলে মিষ্টি আলু কিন্তু কি? এটা কিন্তু কন্দাল। আমরা পড়েছিলাম রূপান্তরিত মূল হলো মিষ্টি আলু। এরপরে অর্কিড, অর্কিড কিসের মধ্যে পড়েছিল বলো তো? পরাশ্রয়ী মূল। অর্কিড গাছটাও হচ্ছে পরাশ্রয়ী, এজন্য ও হবে পরাশ্রয়ী গাছের মূল। আর দ্বিবীজপত্রী উদ্ভিদে কিন্তু আমরা প্রধান মূল পাই। তাহলে তোমার যদি বট গাছও কমন না পড়ে, বাকিগুলো কিন্তু তুমি পড়েছো। তাহলে আমরা যদি এক্সক্লুশন মেথডে অ্যান্সার করি ডেন্টালের প্রশ্ন, এটা অ্যান্সার হয় বটের মূল অস্থানিক। তাহলে দেখছো মেডিকেল ডেন্টালে কি বেশি কঠিন প্রশ্ন আসে? আসে না। আচ্ছা, বুশরা, নুহা, তাজবি হচ্ছে ভুল করে মিস্টেক করে ফেলেছে। শবনম, তানভীর, মুশফিকা, দুহা, শান্ত, সাইমা, মরিয়ম, নাইম সরি, নিম পাতা বানাই দিছি, সম্প্রীতি, লাবণ্য, ভেরি গুড। সমস্যা নেই ফারজানা, ইনশাআল্লাহ নেক্সট বার আসবে ভালোভাবে। ওকে, তাহলে দেখো বাংলাদেশে এক ধরনের উদ্ভিদ আছে যার কোরালয়েড মূল এবং পামফার্ন। তাহলে প্রথম গোষ্ঠীটা কি হবে? এখানে জ্ঞান হবে। প্রথম গোত্র হলো নগ্নবীজী উদ্ভিদ যাদের পামফার্ন এবং কোরালয়েড মূল আছে। অন্য আরেকটি হলো পরাগধানী এক প্রকোষ্ঠীয় বৃক্কাকার। এটা নরমালি কিসের মধ্যে পড়ে? আমরা জানি মালবেসি গোত্রের মধ্যে পড়ে, তাই না? কিন্তু এটা হচ্ছে আমাদেরকে ব্রড হেডিং এ বলতে হবে আবৃতবীজী। আবৃতবীজী উদ্ভিদ। তাহলে তুলনামূলক বিশ্লেষণ সুন্দর করে পয়েন্ট করে লিখে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে